আচ্ছা, লাস্ট আমাদের কি হয়েছিল? ভেন্ডারে অ্যাডভান্স পেমেন্ট আর বোধহয় ডিসকাউন্টটা করা হয়েছিল না? আচ্ছা, কাস্টমার কি হয়েছিল? তাহলে আজ কাস্টমারটা করিয়ে দিই, তারপরে আমি এটা করবো। ঠিক আছে, আমরা যেমন ভেন্ডার মাস্টার এটা ক্রিয়েট করেছি যে কনসেপ্টে, একদম সেম কনসেপ্টটাই কিন্তু এখানে কাস্টমারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ভেন্ডার যেমন একটা মাস্টার ডেটা, কাস্টমার একদম সেম মাস্টার ডেটা। ঠিক আছে, কাস্টমার কি হয়েছিল? কাস্টমার ব্যালেন্স খোলা দেখছে এখানে। হ্যাঁ, কাস্টমারটা হয়ে গেছিলো। কাস্টমার, আমি তাই বলছি, কাস্টমার তোমাদের এখানে খোলা আছে মানে কাস্টমার তো হয়ে গেছিলো। আচ্ছা, আজকে তাহলে আমি ভেন্ডারের যে লাস্ট টপিকটা রয়েছে সেটা হচ্ছে হাউস ব্যাংক কনসেপ্ট। ঠিক আছে, হাউস ব্যাংক কনসেপ্টটা আমি করছি। হাউস ব্যাংক হচ্ছে এসএপি একটা নতুন কনসেপ্ট। বেসিক্যালি হাউস ব্যাংক বলতে কি বোঝায়, এই কনসেপ্টটাকে অটোমেটিক পেমেন্ট প্রোগ্রাম বলা হয় বেসিক্যালি। এটা অনেক বড় প্রোগ্রাম, সব থেকে বিগেস্ট প্রোগ্রাম এসএপির ক্ষেত্রে। বেসিক্যালি হচ্ছে আমরা যখন কোনো ভেন্ডারকে 1:1 পেমেন্ট করছি, একটা পার্টিকুলার ভেন্ডারের সঙ্গে একটা পার্টিকুলার পেমেন্ট করছি, এইখানে আমরা যখন আলটিমেটলি কোনো কাজ করব, তখন একসঙ্গে অনেক ভেন্ডারকে একবারে অ্যাট এ টাইম পেমেন্ট করে দিতে পারবো। ঠিক আছে, একসঙ্গে অ্যাট এ টাইম অনেক ভেন্ডারকে পেমেন্ট করে দিতে পারবো। ঠিক আছে, কীরকম ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা পার্টিকুলার কোনো ভেন্ডারকে পেমেন্ট করছি, সিঙ্গেল ইনভয়েস ধরে ধরে পেমেন্ট করছি, বাট এখন যদি ভেন্ডারের সংখ্যাটা প্রচুর থেকে যায়, ঠিক আছে, তাহলে এটা খুব সময় সাপেক্ষ, অনেক টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে, যে অনেক সময় লেগে যাবে পেমেন্ট প্রসেস শেষ করতে। ঠিক আছে, তো সেই জন্যে বড় কোম্পানিদের ক্ষেত্রে এখানে অটোমেটিক পেমেন্ট প্রোগ্রাম ওরা লঞ্চ করে। ওই অটোমেটিক পেমেন্ট প্রোগ্রামটা কি, এটা একটা প্রোগ্রাম বানাতে হয়, এটা একবারই বানাতে হয়, আর যখন পেমেন্ট করা হবে তখন এই প্রোগ্রামটাকে শুধু রান করতে হয়। তো এই প্রোগ্রামটা রান করলে কি হবে, প্রত্যেকটা ইনভয়েস যারা যে যে কটা পেমেন্টে পার্টিসিপেট করবে, সব কটা ইনভয়েস পেমেন্ট হয়ে যাবে, তার সঙ্গে চেক প্রিন্ট আউট হয়ে যাবে, তার সঙ্গে হচ্ছে অ্যাডভাইস বেরিয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু একবারে হয়ে যাবে। ঠিক আছে, তো এই টোটাল কাজটা কিন্তু আলটিমেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অটোমেটিক পেমেন্ট প্রোগ্রাম আমাদের করতে হবে। ঠিক আছে, তো অটোমেটিক পেমেন্ট প্রোগ্রামকে বলা হয় অফিসিয়ালি হাউস ব্যাংক। হাউস ব্যাংক কনসেপ্টটা কি? হাউস ব্যাংক বলতে বোঝায় দ্য পার্টিকুলার ব্যাংক যেখানে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টটা রয়েছে। ঠিক আছে, এসএপিতে বেসিক্যালি আমরা যে ডাইরেক্ট পেমেন্ট করছি ব্যাংকে, ডেবিট মানে পার্টিকে ডেবিট করে ব্যাংকে ক্রেডিট করে দিচ্ছি, আর যখন পেমেন্ট রিসিভ করছি তখন পার্টিকে ক্রেডিট করছি, ব্যাংকে রিসিভ করছি, সেটা কিন্তু এসএপিতে হয় না। এসএপিতে কি হয়, এসএপিতে যখন আলটিমেটলি কোনো পার্টিকুলার ভেন্ডারকে পেমেন্ট করা হয়, তখন বা যে কোনো পেমেন্ট করা হয়, তখন একটা আমাদের নর্মাল ক্ষেত্রে একটা পেমেন্ট ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। ঠিক আছে, পেমেন্ট ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন পেমেন্ট করা হয়, সেই পার্টিকুলার পার্টিকে ডেবিট করে পেমেন্ট ক্লিয়ারিং অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। কেন পেমেন্ট ক্লিয়ারিং অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়? দেখুন, চেকটা যখন পেমেন্ট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তো সে ব্যাংকে গিয়ে ক্যাশ করে নিচ্ছে না। ঠিক আছে, সে ব্যাংকে দেবে, তাদের দুদিন টাইম লাগবে। এবার এই সময়তে যদি আপনি আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে চান, তাহলে দেখবেন অ্যাকচুয়াল যা ব্যালেন্স ছিল আর আপনি অলরেডি পেমেন্ট করে ডিডাকশন করে দেখবেন তার দুটো ডিফারেন্স, অরিজিনাল ব্যালেন্স আর আপনার অ্যাকাউন্টিং ব্যালেন্সের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে। ঠিক আছে,
সেই জন্য কি হয় যে পেমেন্ট ক্লিয়ারিং অ্যাকাউন্টকে বেসিক্যালি ক্রেডিট করা হয়। এইবার যখন চেকটা পাস হয়ে গেল তখন আলটিমেটলি একটা রিভার্স এন্ট্রি হয়। এই রিভার্স এন্ট্রিটা দুরকমভাবে, আগে ম্যানুয়ালি হতো, এখন অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন ব্যাংক যেটা রিকনসিলিয়েশন, যেটা আগে ম্যানুয়ালি হতো, এটা এখন অটোমেটিক হয়ে গেছে। এই অটোমেটিক বিআরএসটাকে বলা হয় ইবিএস, ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, বা ইলেকট্রনিক ব্যাংকিং স্টেটমেন্ট। তো ইবিএসের ক্ষেত্রে কী হয়, যারা এসএপি ইউজ করে যে সমস্ত কোম্পানি, সেই সমস্ত কোম্পানি যখন ব্যাংক থেকে লেনদেন করে, ব্যাংক এভরিডে ব্যাংকিং আওয়ার্স হয়ে যাওয়ার পর একটা ফাইল পাঠিয়ে দেয়, ঠিক আছে। এই ফাইলটা যখন আপলোড নেওয়া হয় অ্যাকাউন্টসে, তখন ওই ফাইলের মধ্যে সারা দিনে যতগুলো ট্রানজ্যাকশান ব্যাংকের মাধ্যমে হয়েছে, সে ডেবিট ক্রেডিট যাই হোক, সেইটা একটা ফরম্যাটে চলে আসে, এবং ওইটাকে আপলোড নিলেই যে অ্যাকাউন্টকে আমরা ক্লিয়ারিং অ্যাকাউন্ট হিসাবে ট্রিট করে রেখে দিয়েছি, ঠিক আছে, ইবিএসের প্রোগ্রামটা ওরমভাবেই করা থাকে, যখনই ওই পার্টিকুলার চেকটা পাস হয়ে যাবে তখন কী হবে, ইবিএস যেটা ক্লিয়ারিং অ্যাকাউন্টে ডেবিট করা আছে, সেই ক্লিয়ারিং অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে, ব্যাংক ডেবিট হয়ে যাবে। আবার ক্লিয়ারিং অ্যাকাউন্টে যেটা ক্রেডিট করা আছে, ক্লিয়ারিং অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাবে, ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে, পুরো উল্টোটা হয়ে যাবে। যদি পার্টিকে চেক পেমেন্ট করি, তাহলে পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু ক্লিয়ারিং অ্যাকাউন্ট করেছিলাম, যেই চেকটা পাস হয়ে যাবে, যখন এই ফাইলটা আমি আপলোড নেব, তখন সেই চেকটা পাস হয়ে গেলে ক্লিয়ারিং অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, সরি ডেবিট টু ব্যাংক। তাহলে ক্লিয়ারিং অ্যাকাউন্ট প্রথমে আলটিমেটলি যখন বেরিয়েছিল ক্রেডিট হয়েছিল, আর এখন ক্লিয়ারিং অ্যাকাউন্ট আপনার কি হলো না, এখন ক্লিয়ারিং অ্যাকাউন্টটা ডেবিট হয়ে গেল। তাহলে হচ্ছে যে কি, যে ক্লিয়ারিং অ্যাকাউন্টটা স্কোয়ার অফ হয়ে গেল, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা, এইটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল টাইমের কনসেপ্ট, ঠিক আছে, এবং এইরকমভাবেই কিন্তু অফিসিয়ালি এসএপিতে চলে। কারণ আপনি তখন ব্যাংকের ব্যালেন্সটা কিন্তু এক্স্যাক্ট পাবেন, যে ব্যালেন্সটা অ্যাকচুয়ালি অরিজিনাল ব্যাংক বুকও আছে ব্যাংকের খাতায়, ঠিক আছে, তবে জিনিসটা ম্যাচিং করবে। ওকে, তো এখন প্রশ্নটা হচ্ছে যে যখন আলটিমেটলি এই জিনিসটা হয়, ঠিক আছে, তখন আমরা এই কাজটা আমরা করে থাকি, ঠিক আছে। ওকে, তো আমাদের যেটা সবার আগে করতে হবে, আমরা আগে ইবিএস করার জন্য, মানে সরি, অটোমেটিক পেমেন্ট প্রোগ্রাম রান করার জন্য আমরা আগে এর এক প্রোগ্রামটা বানাবো ফার্স্ট, ঠিক আছে। তো সেই জন্যে আমরা আগে এসএপিতে ঢুকুন। না, এটা তো আপনার আছে। ঠিক আছে, আপনি এটা লগ ইন করুন। লগ ইন করুন। ওটা 801 হবে না, 800 হবে ওপরটা, ক্লায়েন্ট 800 হবে, 00।
এখানে লিখুন, পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দিন ইন্ডিয়া 1 2 3। হ্যাঁ, এটা ফার্স্ট হচ্ছে অটোমেটিক পেমেন্টের টিকট হচ্ছে FBZP। ফার্স্ট হচ্ছে ডাবল ক্লিক করুন অল কোম্পানি কোডসে। নিউ এন্ট্রিজ, কোম্পানি কোড, পেইং কোম্পানি কোড। এখানে দুটো কোম্পানি কোড আছে, সেন্ডিং, পেইং। পেইং কোম্পানি কোডটা বেসিক্যালি যেটা অ্যাকচুয়ালি অরিজিনালি যে কোম্পানি কোড থেকে আমরা কাজ করছি সেইটা। আর সেন্ডিং কোম্পানি কোড মানে হচ্ছে অনেক সময় দেখা যায় পেইং কোম্পানি কোড যেখান থেকে কাজ করছি তাদের যদি কোনো ফান্ডের প্রবলেম থাকে তখন আমরা অন্য কোনো কোম্পানি কোড থেকে ওটা নিয়ে আসি, তখন সেটা হয় সেন্ডিং। এখন আমাদের কিছু নেই, আমরা পেইং কোম্পানি কোডটা যেটা নর্মাল কোম্পানি কোড সেটাই দিয়ে দেবো। সেভ, কন্টিনিউ। ব্যাক করে আগের স্ক্রিনে চলে আসুন। নেক্সট হচ্ছে পেইং কোম্পানি করে ডবল ক্লিক। নিউ এন্ট্রিজ, এখানে পেইং কোম্পানি কোড। এখানে দেখুন এখানে কারেন্সিটা হচ্ছে, এখানে একটা এন্টার মারুন, তাহলে এখানে কারেন্সিটা INR হয়ে যাবে। ওকে, এখানে দেখুন মিনিমাম অ্যামাউন্ট ফর ইনকামিং পেমেন্ট আর মিনিমাম অ্যামাউন্ট ফর আউটগোয়িং পেমেন্ট। বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এপিপিটা হয় আউটগোয়িংয়ের জন্য, ভেন্ডার তো আউটগোয়িং পেমেন্ট, ভেন্ডারটা আউটগোয়িং পেমেন্ট। এখানে ইনকামিংটা সেই অর্থে কিছু হয় না, ঠিক আছে, মানে
কাস্টমারের কাছ থেকে আমরা টাকা পাবো এরকম ধরনের এপিপি সাধারণত হয় না। তাতে মিনিমাম অ্যামাউন্ট অফ আউটগোয়িং পেমেন্ট, এখানে দেখুন এইটার মানে কি, এখানে F1, এখানে মিনিমাম অ্যামাউন্ট ফর আউটগোয়িং পেমেন্ট মানে হচ্ছে যে একটা সব থেকে স্মলেস্ট অ্যামাউন্ট, ঠিক আছে, এই অ্যামাউন্টটা সাধারণত ডিসাইড করা হয়, ঠিক আছে। এটা ডিসাইড করা হয়, কে ডিসাইড করে না, এটা কোম্পানি ডিসাইড করে। এখানে দেখুন অ্যান আউটগোয়িং পেমেন্ট ইজ ক্রেডিটেড টু দ্য অ্যামাউন্ট ইকুয়াল অর এক্সিজ দ্য অ্যামাউন্ট স্পেসিফাইড। এটা কি হয়, যখন একটা টোটাল ভেন্ডারের লিস্ট রেডি হয়ে যায় তখন কি হয়, তখন আলটিমেটলি কোম্পানি ডিসাইড করে যে একটা সিলিং, যে আমি 1000 রুপিস ওপর যদি কোনো নিচে যদি কোনো ডিউ থাকে, কারো যদি পেমেন্ট হয়, তাহলে সেটা আমি এপিপি দিয়ে পেমেন্ট করবো না, ঠিক আছে। তাহলে পেমেন্ট তখন কী হবে, 1000 রুপিসের ওপর যেগুলো হবে সেগুলো এপিপি দিয়ে হবে, ঠিক আছে। তাহলে মিনিমাম পেমেন্ট অফ আউটগোয়িং আমি হয়তো অ্যামাউন্ট করে দিলাম এখানে, সে ধরুন 500 টাকা করে দিন, 500 টাকার নিচে কোনো পেমেন্ট হলে, ইনভয়েস হলে, সেটা এপিপি দিয়ে হবে না। ওকে, নেক্সট, নো এক্সচেঞ্জ রেট ডিফারেন্স। নো এক্সচেঞ্জ রেট ডিফারেন্স মানে কি? নো এক্সচেঞ্জ রেট ডিফারেন্স মানে হচ্ছে যখন আপনি এপিপি দিয়ে পেমেন্ট করবেন, ঠিক আছে, তখন হচ্ছে অনেক সময় ফরেন কারেন্সি দিয়ে পারচেজ হতে পারে, ঠিক আছে। তো ফরেন কারেন্সি দিয়ে যদি পারচেজ হয়, ফরেন কারেন্সির ক্ষেত্রে আলটিমেট হচ্ছে ফরেন কারেন্সির একটা কনফিগারেশন আছে যেটা দিয়ে কারেন্সিগুলোকে ফ্ল্যাকচুয়েশনটাকে আটকানো হয়। ওকে, তো এইবার হচ্ছে কোনো কারণে যদি ওই কনফিগারেশন না থাকে তাহলে আপনার তো প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য কোনো রকমভাবে এক্সচেঞ্জ রেটের ডিফারেন্সে যদি এই ধরনের ইস্যু হয় তাহলে আপনাকে কোনো প্রবলেম করবে না, সেই জন্য নো এক্সচেঞ্জ রেট ডিফারেন্স এইটাতে টিক মেরে দিন। নেক্সট, সেটা পার্ট পেমেন্টের ক্ষেত্রেও তাই, নো এক্সচেঞ্জের ডিফারেন্স পার্ট পেমেন্ট, ওটাও তাই সেম। এবার হচ্ছে সেপারেট পেমেন্ট ফর ইচ রেফারেন্স, মানে প্রত্যেকটা পেমেন্ট একটা আলাদা রেফারেন্স দিয়ে আলটিমেট করতে হবে, সেপারেট পেমেন্ট ফর ইচ রেফারেন্স, ঠিক আছে। এইটা যেন প্রত্যেকটা যেন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা থাকে, ঠিক আছে। তো সেটা এটা করতে হবে, সেই জন্য সেটা সেপারেট পেমেন্ট ফর ইচ রেফারেন্স, ঠিক ক্লিয়ার, ঠিক মানুন। এবার হচ্ছে আমাদের যে পেমেন্টের যে ফরম্যাট হবে অ্যাডভাইসটা, সেই অ্যাডভাইসটা একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আমরা চুজ করবো। এখানে ফর্মে গিয়ে ক্লিক করুন, এইখান থেকে এই ড্রপডাউন থেকে ফার্স্ট থেকে ফর্মটা চুজ করুন। হ্যাঁ, ড্রপডাউনে যান, ইন্টারন্যাশনালটা অ্যারোতে ক্লিক করুন, করে চেক উইথ ম্যানেজমেন্ট লাস্ট এটাকে সিলেক্ট করে সেভ করে দিন। ডবল ক্লিক করুন, চলো সেভ। কন্টিনিউ। তাহলে আমরা এখানে চেক দুটো স্টেপ করে ফেললাম। ব্যাক করুন, করে আগের স্টেপে চলে যান। আচ্ছা, এখানে হচ্ছে পেমেন্ট মেথড ইন কান্ট্রি। প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে পেমেন্টের একটা মেথড থাকে, আইদার ব্যাঙ্ক ট্রান্সফার হবে না চেক পেমেন্ট হবে। সাধারণত ব্যাঙ্ক ট্রান্সফার প্রোগ্রামটা একটু ডিফারেন্ট, বাট চেক পেমেন্টেই সবাই করে। তো চেক পেমেন্টের জন্য আপনাকে একটা পেমেন্টের মেথড ক্রিয়েট করতে হবে। মেথড মানে একটা ভেরিয়েবল দিয়ে, মেথডটার নাম চেক পেমেন্ট যেটা করবেন সেই মেথডটাকে একটা ভেরিয়েবল দিয়ে মেনশন করতে হয়। এইটা সাধারণত 1 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, মানে A to Z হতে পারে বা 1 to 0 to 9 হতে পারে, 1 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, ঠিক আছে। তো পেমেন্ট মেথডে যান, পেমেন্ট মেথড ইন কান্ট্রিজ, এখানে দেখুন আপনার কান্ট্রিটা আগে ফাইন্ড করতে হবে। আপনার কান্ট্রিটা হচ্ছে এইটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে পজিশনে গিয়ে IN ফাইন্ড করুন আগে। এন্টার মারুন। এবার দেখুন এইখানে এতগুলো পেমেন্ট মেথড অলরেডি বানানো রয়েছে, A9 রয়েছে, ABCDEFGH। তাহলে 9 যখন রয়েছে, 1 নেই এখানে, তাহলে আমি 1 নিতে পারি, ঠিক আছে। তো নিউ এন্ট্রিজ করুন।
কান্ট্রি চুজ করুন আইএন, পেমেন্ট মেথড ইনপুট করুন, ওখানে ওই যে এই যে পেমেন্ট মেথড ওপরে 1 ইনপুট 1 ওপরে পেমেন্ট মেথডটা 1। এবার ডেসক্রিপশানে লিখুন চেক পেমেন্ট মেথড, না চেক পেমেন্ট মেথড ড্যাশ দিয়ে কোম্পানি কোডটা দিয়ে দিন। ঠিক আছে, হলো। এটা দেখুন আউটগোয়িং পেমেন্ট ঠিক আছে, তাহলে এটা চেক হবে, এইটা হচ্ছে চেক, এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, তো ওই জন্য চেক পেমেন্টটা এরকমভাবে লেখা আছে চেক চেক। ঠিক আছে, এবার দেখুন পেমেন্ট যখন আপনার নর্মালি এপিপি ব্যাংকের ব্যাংক থেকে যখন নর্মালি এ করেছিলেন ওই ভেন্ডারকে করেছিলেন, তখন ডকুমেন্ট টাইপ কী হয়েছিল কেজেড। ঠিক আছে, তো কেজেড দিয়ে পেমেন্ট মানে কি, ওটা ম্যানুয়াল পেমেন্ট হয়েছিল, বুঝতে পেরেছিলেন। তো এবার আপনি যদি কোনো পেমেন্ট অটোমেটিক পেমেন্টের মাধ্যমে হয়েছে কি না এটা বুঝতে হবে, তাহলে আপনি কী করে বুঝবেন যদি ওটাও কেজেড হয়? তো বুঝতে পারবেন না কোনটা ম্যানুয়াল কোনটা অটোমেটিক। সেই জন্য অটোমেটিক পেমেন্টের জন্য একটা আলাদা ডকুমেন্ট টাইপ আছে। ঠিক আছে, সেই ডকুমেন্ট টাইপটা হচ্ছে জেডপি। এখানে যান, এটা ড্রপডাউনে যান, জেডপি ড্রপডাউনে যান, জেডপি। ঠিক আছে, আবার হচ্ছে যে যখনই এই ধরুন আমরা ভেন্ডারকে কেজেড দিয়ে পেমেন্ট করতাম, তাহলে কেই পার্ট পেমেন্টে ক্লিয়ারিং করতাম, সেই ক্লিয়ারিংটা হলে সেই ডকুমেন্টটা কী হতো, কে এবি ডকুমেন্ট টাইপ তৈরি হয়ে যেত। ঠিক আছে, ক্লিয়ারিং যখন করতাম আমরা পার্ট পেমেন্টগুলোকে যখন ক্লিয়ার করতাম, তো এখানেও তো ক্লিয়ারিং করতে হবে, সেই এখানকার ক্লিয়ারিং ডকুমেন্ট হচ্ছে জেডভি। পেমেন্ট ক্লিয়ারিং। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার নিচে আসুন, পরে এই দুটো নাম্বারেজ বানাতে হবে। এবার হচ্ছে এই পেমেন্ট প্রোগ্রামটা রান করার জন্য একটা প্রোগ্রাম আছে, পেমেন্ট মিডিয়াম প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে এখানে মেনশন করতে হবে, মানে কল করতে হবে। এই পেমেন্ট মিডিয়াম প্রোগ্রামটা তাহলে কী হচ্ছে, পেমেন্ট মেথডের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। ওপরে পেমেন্ট মেথডে যে ওপরে পেমেন্ট মেথড ক্রিয়েট করেছেন, ঠিক আছে, পেমেন্ট মেথড কী কাজে লাগছে, চেক পেমেন্টের মাধ্যমে কী ডকুমেন্ট টাইপ হচ্ছে এইটা। এবার তার পেমেন্টের প্রোগ্রামটাকে না লিঙ্ক করে দিন। পেমেন্ট প্রোগ্রামের নাম হচ্ছে RFF OUS _C সেভ কন্টিনিউ। ঠিক আছে, ব্যাক ঠিক আছে, হলো। এবার পেমেন্ট মেথড, এবার এই যে পেমেন্ট মেথডটা বানালেন এটা তো কোথায় হলো, এটা আপনার ক্লায়েন্ট লেভেল রয়েছে, এটা কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করতে হবে। তো পেমেন্ট মেথড ইন কোম্পানি কোড। ঠিক আছে, ঠিক আছে, পেমেন্ট মেথড ইন কোম্পানি কোডে যান, নিউ এন্ট্রিজ, কোম্পানি কোড, এটা এখানে দেখুন, এটা এন্টার মারুন, মেরে এবার পেমেন্ট মেথডে যান, এখানে ড্রপডাউনে যান, দেখুন আপনার পেমেন্ট মেথড 1 এক নম্বরটা এসে গেছে এখানে। ঠিক আছে, এবার দেখুন এখানে কি করেছে, অ্যামাউন্ট লিমিট করা আছে, ভালো করে ওয়াচ করুন। অ্যামাউন্ট লিমিট, মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট। ঠিক আছে, এই দুটোর মানে কিন্তু খুব ভালো করে বুঝবেন। এটা লেখাটা কিন্তু আছে অ্যামাউন্ট লিমিট। এবার আমি আপনাকে এখানে F1 দিয়ে দেখিয়ে দিচ্ছি কি মানে হয়
আমি বুঝিয়েও দিচ্ছি আপনাকে। আমি বলছে দ্য পেমেন্ট প্রোগ্রাম উইল বি সিলেক্ট দ্য অ্যামাউন্ট মেথড মিনিমাম অ্যামাউন্ট ইন is indicated for only the payment amount does not fall below the minimum amount। তার মানে এটা কি হলো, ধরুন আপনার একটা আপনি একটা ডিসাইড করলেন, যেমন আপনি যেমন মিনিমাম কত টাকার নিচে পেমেন্ট এপিপি দিয়ে হবে না সেটা বলে দিয়েছেন, ঠিক আছে। এবার দেখা গেল ভেন্ডারের ইনভয়েস অনেক রকম টাইপের আছে, কারোরটা 10,000 টাকা, কারোরটা 20,000 টাকা, কারোরটা 50,000 টাকা, কারোর 1,00,000 টাকা, কারোর 5,00,000 টাকা আছে, বিভিন্ন আছে, ঠিক আছে। এবার এখানে কি বলছে যে আপনি একটা মিনিমাম অ্যামাউন্ট, ঠিক আছে, এটা ডিক্লেয়ার করুন, যে অ্যামাউন্টটা, যে মিনিমাম অ্যামাউন্টটা আলটিমেটলি পেমেন্টকে শিডিউল হিসাবে ধরা হবে, ঠিক আছে। মিনিমাম অ্যামাউন্ট বলতে কী বোঝাচ্ছে, মিনিমাম অ্যামাউন্ট বলতে বোঝাচ্ছে ধরুন একটা ভেন্ডারের ইনভয়েস 5,000 টাকা থেকে শুরু, ঠিক আছে। এবার আপনি চাইছেন ধরুন সমস্ত ভেন্ডারের যা টাকার ডিউজ আছে না, সেই টাকার ডিউজ যদি পেমেন্ট করতে হয় তাতে যে পরিমাণ টাকা লাগবে আপনি দেখছেন অত টাকা কিন্তু এই মুহূর্তে আপনার ব্যাংকে নেই, ঠিক আছে। তখন আপনি ডিসাইড করলেন যে একটা মিনিমাম অ্যামাউন্টের সিরিয়াল, যেমন আমি 5,000 টাকা হচ্ছে মিনিমাম, মানে যার হাতে দেখা গেল কোনো ইনভয়েস হয়তো 50,000 টাকা আছে, মানে হায়েস্ট লিমিট হতে দেখা গেলো হায়েস্ট আমার কোনো ইনভয়েসের এমন 10,00,000 টাকা, ঠিক আছে। তো এবার টোটাল পেমেন্ট করতে গেলে যা টাকা লাগবে হয়তো দেখা গেলো 40-50 লাখ টাকা লাগছে, কিন্তু আপনার কাছে এখন আছে হয়তো 20 লাখ টাকা। তাহলে 20 লাখ টাকা দিয়ে তো আপনাকে টোটাল ভেন্ডারটা পেমেন্ট সব কটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে কি করে করবেন, তাহলে আপনি একটা সিরিয়াল করলেন যে আমি ঠিক করছি যে আমার মিনিমাম 5,000 টাকা মিনিমাম পেমেন্ট লোকের হবেই হবে, আর ম্যাক্সিমাম পেমেন্ট হতে পারে হয়তো 2 লাখ টাকা কি 5 লাখ টাকা, ঠিক আছে। তাহলে যা 10 লাখ টাকার সিরিয়াল তার দেখা গেলো 2 লাখ টাকা হলো। তাহলে কি ওরা যখন মেশিন যখন শর্টিং করতে ঢুকবে তাহলে আগে ফার্স্ট কি চেক করবে যে সব থেকে মিনিমাম ডিউ কত আছে, ঠিক আছে। যদি দেখে যে 5,000 টাকার ডিউ অনেকগুলো আছে তাহলে সেগুলো আগে পেমেন্ট করে দেবে, তারপর সে 6,000 টাকায় আসবে, তারপর সে 7,000 টাকা আসবে, এরকম সিরিয়াল যেতে যেতে যাবে, ঠিক আছে। এই করে লাস্টে গিয়ে যাবে। তো এইটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম অ্যামাউন্টের ফাংশন, ঠিক আছে। বোঝাতে পারলাম কি আমি জিনিসটা? তো মিনিমাম, এবার ধরুন আজকে আপনি তো ওখানে একটা মিনিমাম ডিউ করে এসেছেন 1,000 টাকা, তো ধরুন আপনি এখানে মিনিমাম ডিউ ওই 1,000 টাকাই রাখুন, কারণ আমি ওই সমস্ত ডিসপিউটের মধ্যে যেতে চাইছি না, আমি সব পেমেন্টই করে দেবো, কিন্তু আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আপনার এখানে ধরুন আপনি এখানে করলেন 10 লাখ টাকা, 10 লাখ টাকা হলো কি, এই 10 লাখ টাকা হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনার যদি কোনো কারণে ইনভয়েস অ্যামাউন্ট টোটাল ডিউ 5 লাখ টাকা অবধি থাকে তাহলে সবই পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এই দুটো জিনিসের মানেটা কি, মিনিমাম অ্যামাউন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট। আপনাকে যদি কোনো সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আমার কাছে এরকম টাকা আছে বাট আমি পেমেন্ট করতে গেলে আমার মিনিমাম এর বেশি করতে পারবো না, আমি কোনখান থেকে কনফিগার করবো, এটা কিন্তু বহু লোক এই জায়গাটাকে ইগনোর করে, ঠিক আছে। এটা অ্যাকচুয়াল মানে কিন্তু এইটা, ঠিক আছে। মিনিমাম অ্যামাউন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্টের মানে কী আছে, ওকে হয়ে গেল। এবার হচ্ছে আপনি এখানে ফর্ম ডেটায় ক্লিক করুন, সেমভাবে এখানে ড্রপডাউনে যান, ইন্টারন্যাশনাল যান, চেক উইথ ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করুন, যেটা করলেন, করে সেভ, কন্টিনিউ, ঠিক আছে। ব্যাক করুন, এবার দেখুন লাস্ট দুটো অপশন আছে, একটা হচ্ছে ব্যাঙ্ক ডিটারমিনেশন, একটা হাউস ব্যাঙ্ক, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আগে হাউস ব্যাঙ্ক করতে হবে, কারণ আগে হাউস ব্যাঙ্ক না সিস্টেম ক্রিয়েট করলে আপনি কিন্তু ব্যাঙ্ক ডিটারমাইন করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আমাকে হাউস ব্যাঙ্কটা আগে বানিয়ে নিতে হবে, তো হাউস ব্যাঙ্ক ক্রিয়েট করুন। আচ্ছা, এবার একটা ন্যাচারাল কোয়েশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা আমি যা বলে দিচ্ছি আপনি পরে আমার ভিডিও শুনে নোট করে নেবেন। হোয়াট ইজ, এটা কিন্তু খুব বড় কোয়েশ্চেন ইন্টারভিউ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাউস ব্যাঙ্ক অ্যান্ড নর্মাল ব্যাঙ্ক, এটা কিন্তু বড় ডিফারেন্স, ঠিক আছে।
আপনি তো হাউস ব্যাংকটা এখানে ক্রিয়েট করছেন আপনার ব্যাংকে, এখানে আপনার সিস্টেমে, তাহলে আপনার হাউস ব্যাংকের সঙ্গে আপনার যে অ্যাকচুয়াল ব্যাংক তার ডিফারেন্সটা কী? হাউস ব্যাংক কী করে, দুটো জিনিসের ওপর ডিপেন্ডেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে ব্যাংক কি, KUI, ব্যাংক কি, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে। এখন নর্মাল কোয়েশ্চেন, হোয়াট ডু মিন বাই ব্যাংক কি? আমি এক কথায় বুঝিয়ে দিচ্ছি, ব্যাংক কি হচ্ছে নাথিং বাট IFSC কোড। আমাদের যেমন IFSC কোড আছে, ফরেনের সুইফট কোড হয়, ব্যাংক কিটা হচ্ছে ওই টাইপের হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? আর অ্যাকাউন্ট আইডি কি কাজ করে? অ্যাকাউন্ট আইডি কি কাজ করে? অ্যাকাউন্ট আইডি ওই যে আপনার হাউস ব্যাংক যে ক্রিয়েট করছেন, সেই হাউস ব্যাংকের সঙ্গে আপনার নর্মাল ব্যাংকের যে GL অ্যাকাউন্ট আছে, নর্মাল ব্যাংক তো একটা GL অ্যাকাউন্ট আপনার আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে রিলেশন ক্রিয়েট করবে। তাহলে ব্যাংক দুটো মেন ডিফারেন্স, একটা হচ্ছে ব্যাংক কি, একটা হচ্ছে অ্যাকাউন্ট আইডি। ব্যাংক কি হচ্ছে কি করবে, ইউনিকলি ডিফাইন্স এ ব্যাংক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক, মানে যেখানে আপনার অ্যাকচুয়াল অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে সে ডিফাইন করছে। আর অ্যাকাউন্ট আইডি কি ডিফাইন করছে? অ্যাকাউন্ট আইডি ডিফাইন করছে ওপরে হাউস ব্যাংক আর নিচে GL অ্যাকাউন্ট, এই দুটোর মধ্যে রিলেশন, ঠিক আছে, ওকে। আর তাহলে এবার ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে, নর্মাল ব্যাংক কিসের উপর ডিপেন্ড করে? নর্মাল ব্যাংক ডিপেন্ড আপন GL অ্যাকাউন্ট, ব্যাংক GL অ্যাকাউন্ট, ঠিক আছে, আর কিছু না। তো এখানে আপনি কোম্পানি কোড চুজ করুন, কন্টিনিউ। নিউ এন্ট্রিজ, এখানে হাউস ব্যাংকের কোড চাইছে, আপনি হাউস ব্যাংকের কোড দিয়ে দিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম যা ছিল তার আগে একটা এইচ বসিয়ে করুন, মনে রাখতে সুবিধা হবে। আপনার কি ব্যাংক ছিল? SBI? তাহলে SBI করে দিন, মনে রাখতে সুবিধা হবে, আর কিছু না। এরকম কোনো সিকোয়েন্স রুলস রেগুলেশন কিছু নেই যে এরকমভাবেই করতে হবে, বুঝছে? আচ্ছা, ব্যাংক কান্ট্রি করে দিন ইন্ডিয়া, IN ড্রপডাউন থেকে, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাংক কি, যেটা আপনি একটু আগে বোঝালাম। দেখুন আমি এখানে F1 দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি ব্যাংক কি ডেফিনেশনটা এখানে কি দিয়েছে। In this field, you specified bank key under which bank data from the respective country is stored. ব্যাংক ডেটা বলতে কি বোঝায়? ওই IFSC কোডটা, ঠিক আছে। এখানে লাস্টে যে সুইফট কোড কথাটা মেনশন করেছে এখানে, ঠিক আছে। তো আপনি এখানে একটা কিছু ব্যাংক ডেটা, ব্যাংক কি কিছু একটা বসিয়ে দিন। ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এবার হাউস ব্যাংকের নামটা লিখে দিন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হাউস ব্যাংক বলে, বা SBI হাউস ব্যাংক বলে লিখে দিন ব্যাংক নেম। কন্টিনিউ, ব্যাকেটে হাউস ব্যাংক লিখে দিন। ও লিখে দিয়েছেন, ব্যাস ঠিক আছে, কন্টিনিউ। ঠিক আছে, এইবার হচ্ছে আপনার এইখানে তো এটা ক্রিয়েট হলো। এবার আপনার নর্মাল ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে। তো এই যে ব্যাংক অ্যাকাউন্টে ডাবল ক্লিক করুন, নিউ এন্ট্রিজ,
এখানে অ্যাকাউন্ট আইডি কী করছে, এখানে এখন F1 করছি আমি, অ্যাকাউন্ট আইডি ডেফিনেশনটা বেরিয়ে আসবে। বলছে দিস আইডি টুগেদার উইথ দ্য আইডি ফর এ হাউস ব্যাংক ইউনিকলি ডিফাইন্স এ ব্যাংক অ্যাকাউন্ট। মানে এই আইডিটা কী করছে, এই যে ওপরে হাউস ব্যাংক দেখুন HSBI, আর এখানে আমরা ব্যাংকের জেল, এই দুটোর মধ্যে লিঙ্ক ক্রিয়েট করছি। ঠিক আছে, তাহলে আপনি অ্যাকাউন্ট আইডি কিছু দিয়ে দিন। ডেসক্রিপশন লিখে দিন SBI অ্যাকাউন্ট আইডি। কারেন্সি INR, এইখানে ব্যাংকের জেল অ্যাকাউন্ট, ড্রপ ডাউন, এন্টার। এইটাকে ডাকছে, নিয়ে আসবেন না। ব্যাংকের জেল অ্যাকাউন্ট চুজ করুন, SBI, ডাবল ক্লিক, সেভ। তাহলে আমরা হাউস ব্যাংক ক্রিয়েট করলাম, হাউস ব্যাংকের সঙ্গে ব্যাংকের জেল অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, এবার আজকে ব্যাংক ডিটারমিনেশনটা করব। ব্যাক করুন, ব্যাংক ডিটারমিনেশনে ডাবল ক্লিক করুন। ব্যাংক ডিটারমিনেশন করতে গেলে আগে পজিশনে গিয়ে আপনি পেইং কোম্পানি কোড চুজ করুন। কন্টিনিউ, সিলেক্ট করুন। এবার হচ্ছে দেখুন র্যাঙ্কিং অর্ডার, এই র্যাঙ্কিং অর্ডারের মানেটা খুব ভালো করে বুঝুন। আপনি যদি মনে করুন আপনার 3-4টে ব্যাংক আছে, ঠিক আছে, এবার আপনি সেপারেটলি সব কটা ব্যাংক থেকে পার্ট বাই পার্ট পেমেন্ট করতে চাইছেন, কারণ এরকম তো হবে না যে সব ব্যাংক টাকায় এক ব্যাংকে থাকবে। হয়তো কিছুটা SBI থেকে পেমেন্ট হলো, কিছুটা HDFC থেকে হলো, কিছুটা অ্যাক্সিস থেকে হলো। তখন কী করতে হবে, এই যে আপনি একটা ব্যাংকের যে হাউস ব্যাংক বানালাম, তখন কিন্তু আপনাকে এর আগে এরমভাবে 3টে ব্যাংকের হাউস ব্যাংক বানিয়ে রাখতে হবে, যে কটা ব্যাংক থেকে পেমেন্ট করবেন। ঠিক আছে, এক। নাম্বার 2 হচ্ছে আপনাকে র্যাঙ্ক করতে হবে যে কোন ব্যাংক থেকে আগে পেমেন্ট হবে। ঠিক আছে, হয়তো SBI থেকে যদি আগে পেমেন্ট হয় তাহলে SBI র্যাঙ্কে 1 আসবে, HDFC থেকে যদি তারপরে পেমেন্ট হয় তাহলে HDFC 2 আসবে, অ্যাক্সিস যদি তারপরে পেমেন্ট তাহলে অ্যাক্সিস থেকে 3 আসবে, রাইট? তাহলে আপনি কি করবেন, আপনাকে র্যাঙ্ক হিসেবে 1, 2, 3 দিতে হবে। আমরা এখানে র্যাঙ্ক এখন একটাই আছে, সেই আমি আপাতত একটা দিয়ে কাজ করব। হলো, এবার র্যাঙ্ক অর্ডারে ডাবল ক্লিক করুন।
নিউ এন্ট্রিজ, ড্রপ ডাউনে যান, পেমেন্ট মেথডটা চুজ করে নিন ডবল ক্লিক করে, ট্যাব দিন আইএনআর, ট্যাব র্যাঙ্ক করার 1, ট্যাব হাউস ব্যাংক চুজ করুন ড্রপ ডাউন থেকে, এন্টার, ডবল ক্লিক, এন্টার, সিলেক্ট করুন লাইনটা সিলেক্ট করুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাবল ক্লিক করুন। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করব, নিউ এন্ট্রিজ, এবার হাউস ব্যাংক চুজ করুন, এইটা নিলাম, হ্যাঁ, ট্যাব দিন, পেমেন্ট মেথড 1, ট্যাব কারেন্সি, ট্যাব, এই দেখুন অ্যাকাউন্ট আইডি নিয়েছে, কেন বলুন তো অ্যাকাউন্ট আইডি নিয়েছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করছে, অ্যাকাউন্ট আইডি কি নিয়েছে, কেন অ্যাকাউন্ট আইডি এই জন্যই নিয়েছে কারণ অ্যাকাউন্ট আইডিটা অলরেডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে, ঠিক আছে, সেই জন্য অ্যাকাউন্ট আইডিকে নেওয়া মানে আলটিমেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাওয়া, বুঝে গেল, সেই জন্য অ্যাকাউন্ট আইডি নেওয়া হয়েছে। ড্রপ ডাউনে যান, অ্যাকাউন্ট আইডি চুজ করুন, ট্যাব দিন, এইবার ব্যাঙ্ক সাব অ্যাকাউন্ট, এইখানে অ্যাকচুয়ালি আমাদের ব্যাঙ্কের জেল অ্যাকাউন্ট চুজ করি, বাট রিয়েল টাইমে যখন কাজ করবেন এখানে ব্যাঙ্ক ক্লিয়ারিং অ্যাকাউন্ট চুজ করে সাধারণত, ঠিক আছে, এখানে ব্যাঙ্কের জেল অ্যাকাউন্ট চুজ করুন, হলো, একটা এন্টার প্রেস করুন, প্রেস করে লাইনটা সিলেক্ট করুন, এইবার আমরা অ্যামাউন্টসের মধ্যে ঢুকবো, মানে এবার ওই যে ব্যাঙ্ককে আমি ডিক্লেয়ার করে দিলাম, এইবার ব্যাঙ্কের মধ্যে আমরা কোন ব্যাঙ্কে কত টাকা আছে, কত টাকা অ্যাভেলেবেল আছে, সেই অ্যাভেলেবিলিটি ব্যাপারটা আমরা ডিক্লেয়ার করব, ঠিক আছে, তো এইবার আপনি কী করবেন, অ্যাভেলেবেল অ্যামাউন্টসে ডাবল ক্লিক করুন, নিউ এন্ট্রিজ, হাউস ব্যাংক চুজ করুন, ট্যাব দিন অ্যাকাউন্ট আইডি, ট্যাব দিন, এই দেখুন নাম্বার অফ ডেজ ব্যাপারটা কি হচ্ছে, সাধারণত একটা পার্টিকুলার সার্টেন অ্যামাউন্ট তো এপিপির জন্য সিলেক্ট করে রাখতে হয় এবং মেশিনকে একটা বলে রাখতে হয়, মানে এটা একটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই যে দিতেই হবে, যে একটা কশান যে আমরা এই এপিপি টোটাল প্রোগ্রামটা 2 দিন কি 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে, তো এখানে নাম্বার অফ ডেজ আমি দিলাম 2-3 দিন, যা ইচ্ছা দিয়ে দিন, ঠিক আছে, 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, দিয়ে দিন 3 দিন, 3 দিয়ে দিন, ট্যাব কারেন্সি চুজ করুন আইএনআর, আচ্ছা, অ্যাভেলেবেল অ্যামাউন্টস আপনি ধরুন এখানে 25 লাখ টাকাই 10 লাখ টাকাই করে রাখুন, হায়েস্ট তো 10 লাখ টাকা ছিল আপনার, 10 লাখ টাকা অ্যাভেলেবেল অ্যামাউন্ট মানে কত টাকা আপনি পেমেন্ট করতে পারবেন, হলো সেভ, ক্লিয়ার, তাহলে আমার কাছে এখানে এপিপির এই যে পার্টটা করলেন, এই পার্টটা কিন্তু একবারই করতে হয়, এটা মানে যে কোনো কোম্পানি লাইফ টাইমে একবারই করে, এর পরের যে পার্টটা আছে সেই পার্টে আমরা গিয়ে কি করব, এই যে জেডপি এবং জেডভি নাম্বার রেঞ্জ করেছি, ডকুমেন্ট টাইপ দিয়েছি, তার নাম্বার রেঞ্জ বানাবো, চেকগুলো যে করব তার একটা লট তৈরি করব, প্রত্যেকটা ভেন্ডারে গিয়ে পেমেন্ট মেথডকে আগে অ্যাসাইন করব, তারপর আমি একটা ইনভয়েসের শিডিউল দেখব কি পেমেন্ট আছে, এবং আমি পরে পেমেন্ট মেথডটাকে রান করব, যখন রান করব তখন অটোমেটিক সব পেমেন্ট হয়ে যাবে এবং তার সঙ্গে আপনার ইনভয়েসও বেরিয়ে যাবে। আপনি এটা একবার দেখে নিন কী কী করলেন, ব্যাক করে একবার, ফার্স্ট এই ধরুন ফার্স্ট হচ্ছে অল কোম্পানি কোডসে গেছি, সেখানে কোম্পানি কোড মেনশান করেছি, তারপর পেইং কোম্পানি কোডে গিয়ে পেইং কোম্পানি কোড মেনশান করেছি,
তারপর পেমেন্ট মেথড আমরা ক্রিয়েট করেছি এবং সেই পেমেন্ট মেথড ক্রিয়েট করার সময়তে পেমেন্ট মেথডের জন্য যে ডকুমেন্ট টাইপ থাকে সেইটা বলে দিয়েছি, পেমেন্ট মেথডের প্রোগ্রাম বলে দিয়েছি। তারপর পেমেন্ট মেথডকে আমরা কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি। তারপর আমরা আলটিমেট হাউস ব্যাংক ক্রিয়েট করেছি। হাউস ব্যাংক ক্রিয়েট করার সময় তো আমরা যে জিএল অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে সেইটা এবং তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক কি সমস্ত লিঙ্ক করে দিয়েছি। এবং ফাইনালি আমরা অ্যাকাউন্টটা ডিটারমাইন করেছি সেই পার্টিকুলার ব্যাঙ্কটা কত নম্বর ব্যাঙ্ক হিসাবে পেমেন্ট হবে এবং কোন কোন প্রসেস দিয়ে যাবে, কত টাকা টোটাল পেমেন্ট হবে, সমস্তটা আমরা মেনশন করে দিয়েছি। ঠিক আছে, এইটা হচ্ছে এপিপির ইনিশিয়াল স্ট্রাকচার। ঠিক আছে, তো এইটা নেক্সট দিনকে আমরা ফাইনাল করে ফেলবো। তাহলে এইটা যদি নেক্সট দিন হয়ে যায় তাহলে কিন্তু আপনার এআর এবং এপি পার্ট এটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো টুইসডে আমরা ক্লাসটা সেটা করবো। ওকে, ঠিক আছে, ওকে।